আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাইসুল হক চৌধুরী। পাহাড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এই বিষয়ে জানতে যাচ্ছি রাঙামাটিতে স্টাফ করেসপন্ডেন্ট ফজলে এলাহির কাছে। সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে ফজলে এলাহি। সংঘর্ষের ঘটনায় অবরোধ চলছে, স্বরাষ্ট্র উপদেষ্টাও আজ যাচ্ছেন। আর কি খবর আছে আপনার কাছে? রাইসুল, গতকাল ঠিক এই সময়টাতে যে অস্থির রাঙামাটি ছিল, আজকে তার সম্পূর্ণ বিপরীত চিত্র। সড়কে মানুষ হাঁটাচলা করছে, কোনো যানবাহন নেই। গতকালকে সংঘর্ষের সময় ব্যাপকভাবে গাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকদের মালিকদের ডাকে অবরোধ চলছে। শহরের একমাত্র গণপরিবহন অটোরিকশা চলাচল বন্ধ আছে। এর বাইরে কিছু বিচ্ছিন্ন মোটরসাইকেল চললেও সব ধরনের যান চলাচলই বন্ধ। গতকালকের শহর এবং আজকের শহরের চিত্র সম্পূর্ণই আলাদা। স্বাভাবিকভাবে জনজীবন একদম শান্তিপূর্ণভাবে, গতকালের ঘটনার পর নতুন করে আর কোথাও সংঘাত সহিংসতার কোনো খবর আমাদের কাছে নেই। এবং আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকার একটা উচ্চপদস্থ টিম রাঙামাটি আসছে। তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভা করবেন, আর সবাই তাকিয়ে আছে ওই সভার দিকে। ওই সভা থেকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসে কিনা, সেই সিদ্ধান্তের ভিত্তিতে হয়তো আগামীর পার্বত্য চট্টগ্রাম বা রাঙামাটির ভবিষ্যৎ অনেক কিছু নির্ভর করছে। রাইসুল, আমি সারা দেশের মানুষকে জানাতে চাই, রাঙামাটির সামগ্রিক চিত্র খুবই শান্তিপূর্ণ এবং কোথাও কোনো সহিংসতার বা গোলযোগের খবর নেই। জানছিলাম রাঙামাটির সবশেষ খবর। পাহাড়ি বাঙালি সংঘর্ষের 4 জন নিহতের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে 3 পার্বত্য জেলায়। এরকম পরিস্থিতিতে রাঙামাটি ও খাগড়াছড়ি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকাল 11:30টায় রাঙামাটি পৌঁছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করবেন তিনি। এরপর সেখান থেকে বিকেল 3:30টার দিকে যাবেন খাগড়াছড়িতে। সেখানেও একাধিক বৈঠক করার কথা রয়েছে। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সহিংস ঘটনার প্রতিবাদে 3 পার্বত্য জেলায় 72 ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ সকাল থেকে শুরু হয়েছে। বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে এই অবরোধ ডাকা হয়েছে। সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে কোনো যানবাহন ছাড়েনি। গত বুধবার খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে মামুন নামে এক যুবক নিহত হন। এই ঘটনার পর পাহাড়িদের সাথে বাঙালিদের সংঘর্ষ হয়। এবার যাচ্ছি খাগড়াছড়িতে স্থানীয় প্রতিনিধি আবু তাহের মোহাম্মদের কাছে। সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। তাহের, খাগড়াছড়ির আজকের পরিস্থিতি আমাদের জানাবেন। রাইসুল, আজকে খাগড়াছড়ির পরিস্থিতি গত 2 দিনের তুলনায় বলা যায় অনেকটা শান্ত হয়ে আসছে। খাগড়াছড়ি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রধান উপদেষ্টা সকল পার্বত্যবাসীকে শান্ত রাখার যে নির্দেশনা দিয়েছেন, তার আলোকে প্রশাসন মানুষকে শান্তিপূর্ণ একটা অবস্থানে নিয়ে আসার জন্য কাজ শুরু করেছেন। গতকাল তারা ঘটনাস্থল দিঘিনালায় গিয়েছিলেন, যেখানে এর গত বৃহস্পতিবার হামলা এবং আগুন লাগানোর ঘটনা ঘটেছিল। তারা সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ব্যবসায়ীদের সাথেও কথা বলেছেন। এরপর থেকে আমরা যেটা জানলাম, খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড়ি বাঙালিদের মধ্যে সম্প্রীতি এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য শান্তি কমিটি করা হয়েছে। খাগড়াছড়ি সদর এবং দিঘিনালার কয়েকটি এলাকায় কিন্তু এই শান্তি কমিটি কাজ করতে আমরা দেখেছি। আজকে বলা যায় অন্য দিনের তুলনায় আজকের পরিস্থিতি শান্ত, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মামুনের হত্যার ঘটনাকে ভিন্নভাবে পরিচিত করে বা মিথ্যা প্রচারণা চালিয়ে মূলত এই সহিংস ঘটনার বাড়িয়ে দিয়েছে বলে প্রশাসন মনে করছে। আজকে প্রশাসন থেকে সর্বোচ্চ উপদেষ্টারা আসবেন। তারা বিকেল 3টায় স্থানীয়দের সাথে বসবেন, রাজনৈতিক নেতৃত্বের সাথে কথা বলবেন এবং এইখান থেকে নতুন কোনো বার্তা নিয়ে আসবে এমনটাই মনে করা হচ্ছে। রাইসুল, এটি ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম খাগড়াছড়ির সবশেষ অবস্থা। সাভারে রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রায় 12 বছর আগের ঘটনার বিষয়ে শনিবার সকালে মামলাটি রেকর্ড করা হয় সাভার মডেল থানায়। মামলার বাদী বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও পুলিশের তৎকালীন 4 কর্মকর্তা। আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগ আনা হয়েছে।
2012 সালে বিএনপি নেতৃত্বে 18 দলীয় জোটের ডাকা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আমিনবাজারে পুলিশ নেতাকর্মীদের লাঠিচার্জ ও এক পর্যায়ে গুলি ছোড়ে। এতে নাজিমউদ্দিন আলম গুলিবিদ্ধ হন। স্বাভাবিক হয়ে এসেছে শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রম পরিস্থিতি। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আশুলিয়ার সব শিল্প কারখানা খুলে দেবার সিদ্ধান্তের পরও 22টি কারখানা এখনও খোলেনি। অবশ্য চলমান সংকটের আগে থেকেই নানা কারণে বন্ধ ছিল 160টি কারখানা। সব মিলিয়ে এই শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে 182টি কারখানা। বেকার হয়ে পড়েছেন অসংখ্য শ্রমিক। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। শিল্প পুলিশ বলছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মাঠে রয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। যে কোনো ধরনের সহিংসতা এড়াতে শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্ম পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা। তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে সারা দেশে। শরতেও তাই অসহনীয় ও অস্বস্তিকর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই গরম ও তাপপ্রবাহ থাকতে পারে আগামীকাল রোববার পর্যন্ত। সোমবার থেকে বৃষ্টি কিছুটা বেড়ে তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার থেকে আরও বিস্তৃত অঞ্চল জুড়ে বৃষ্টি হতে পারে, যা কম বেশি অব্যাহত থাকতে পারে মাসের বাকি দিনগুলোতেও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় অবস্থায় রয়েছে, ফলে দেশে বৃষ্টিপাতও অনেকটাই কমে গেছে। তবে আগামী সোমবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সারা দেশে আবারও বৃষ্টি বাড়তে পারে। মূলত বৃষ্টি না হওয়ায় এই তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সঙ্গে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।